সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগজি। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন জবনের সম্পাদক জনাব রেজাউল করিম রনি। রনি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রতিদিন যে সংবাদগুলো প্রকাশিত হয়ে থাকে সংবাদপত্রে, তার উপরেই বিশেষ করে আলোচনা করি। আজকেও আমাদের হাতে যে সংবাদপত্রগুলো আছে এর মধ্যে একটি বড় খবর হলো, গতকালকেই হয়ে গেছে, যেটা বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। আরেকটি কথা বলা হচ্ছে, গত 5 দিনে কিন্তু তিনটা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এটাকে দুর্ঘটনা বলবো না নাশকতা বলবো, এটা একটা বিষয়। আর জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে যে সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা। আর একটা ঘটনা, আমি ওই জুলাই সনদ নিয়েই আছে, বিবিসির একটা রিপোর্ট, সেটা বলছে যে জুলাই সনদ সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে। তো আমি শুরু করি জুলাই সনদের বিষয়টা নিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা বলছে যে তারা একটা আদেশে, বিশেষ আদেশে গণভোটের চিন্তা করতে যাচ্ছে। এটা আপনার দৃষ্টিতে কিরকম হবে সেটা বলেন। জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন আমাকে সালাম এবং কৃতজ্ঞতা জানবেন। আমি অনুষ্ঠানে ছিলাম, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। তো তখন বাইরে আপনার তখন গ্যাঞ্জাম চলতেছিল, এক ধরনের একটা প্রতিবাদ আন্দোলনও চলতেছিল কিছু লোকজনের। তো সেটা খুবই রহস্যজনক ছিল যদিও। তো যাই হোক, আমি শুরু থেকে যে বক্তব্যটা দেওয়ার চেষ্টা করছি, নানাভাবে বোঝানোর চেষ্টা করছি। জুলাই সনদটা কি? জুলাই সনদটা হলো অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে বা আমাদের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত মানুষের মধ্যেই এই বিষয়ে একটা পরিষ্কার আকাঙ্ক্ষা বা ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চলছে হাসিনার হাত ধরে, হাসিনার আমলে, সেইভাবে চললে এখানে আমাদের মানুষের যে ধরনের পরিবর্তন আমরা চাই, যে রকম রাষ্ট্র দেখতে চাই, সেরকম রাষ্ট্র আমরা পাবো না। ফলে আমাদের রাষ্ট্রের একটা পুনর্গঠন দরকার। এবং হাসিনা সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়ে গেছে। ফলে এর মধ্যে দিয়ে শুধু মামুলি সংস্কার মাত্র না, পুনর্গঠন দরকার। এবং পুনর্গঠনের জন্যই আসলে গণঅভ্যুত্থানটা হয়েছে। এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি বলেন, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এরকম একটা আমলাতান্ত্রিক আপনার কমিশন হবে, সেখানে কিছু লোক বসবে, তারা হোক জ্ঞানী বা অজ্ঞানী, বা বিদেশ থেকে আসলে, আমাদের অবশ্য দেশে কেউ যদি বিদেশ থেকে আসে তারই জ্ঞানী লোক মনে করা হয়, এটা একটা সমস্যা। তো যাই হোক, তো আপনার এইরকম লোকজন দিয়ে বৈশাখ কিছু প্রস্তাবনা দিবে, দেওয়ার মধ্যে সংস্কার হবে এবং রাতারাতি দেশ, আপনার কি বলে যে আপনার গুলবাগিচা হয়ে যাবে, এরকম মনে করার কোনো কারণ নেই। আমাদের পুনর্গঠন লাগবে এবং সে পুনর্গঠন প্রক্রিয়াটা মাস্ট বি পলিটিক্যাল। এবং এই বিষয়ে সমস্ত দল, নির্দলীয় মানুষেরও ঐক্যমত আছে, মানে কমন ব্যাপার যে আমরা সবাই পুনর্গঠন চাই, পুনর্গঠন লাগবে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই, শুধু আওয়ামী লীগ ছাড়া। তাহলে যেই বিষয়ে আমরা সবাই একমত, সেই বিষয়ে গণভোট আপনি কিভাবে করবেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনি এই যে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে সংস্কারের জন্য যে 80-84টা প্রস্তাবনা দিলেন, বাংলাদেশের কি এগুলোই সমস্যা? আর সংস্কার লাগবে না? আর কিছু হবে না সংস্কারে? তো তার মানে কি, সংস্কারের বিষয়টা সবসময় অসম্পূর্ণ থাকে। 1 নাম্বার। এই 2 নাম্বার পয়েন্টগুলো এটা। 3 নাম্বার পয়েন্ট হইল, এইবার আপনি বলতেছেন এটা একটা অধ্যাদেশের মধ্যে দিয়ে আইনি কাঠামো দিতে হবে। পলিটিক্যাল প্রবলেমের আইনি সলিউশন, লিগ্যাল সলিউশন ইজ ডেঞ্জারাস। এটা আমি বারবার বলতেছি, বহু জায়গায় বলতেছি, কন্টিনিউ বলবো। তাহলে আইনি সলিউশন বলতে জিনিসটা আপনারা বুঝেন না। স্পষ্টভাবে বলতেছি, যারা এই দাবি তুলতেছেন, বিএনপি, এনসিপি, জামাত, এই বিষয়টা তারা বুঝেন না। কেন বলতেছি? এবং বিএনপি অন্যদের চাপে পড়ে যে সমস্ত দাবির মধ্যে ঢুকতেছে, নিজেদের ঢুকাচ্ছে, আমি মনে করি এটা উচিত হচ্ছে না, অন্যায় হচ্ছে। আমি এটা প্রতিবাদ জানাই। যদিও লোকজন আমাকে বিএনপির দালাল মনে করে, কিন্তু আমি বিএনপির এই পজিশনের 100% বিরোধী। তাতে কিছু আসে যায় না লোকজন কি মনে করলো। কেন? আপনার অধ্যাদেশ কি? অধ্যাদেশ মানে হলো একটা খণ্ডকালীন আইন, ইটস নট ফর এভার। যখন কোনো অধ্যাদেশ জারি করা হয়, এটার মধ্যে মিনিং এটাই থাকে যে এটা এই সময়ের জন্য, নির্দিষ্ট পিরিয়ডের জন্য, এরপর এটা থাকবে না, বাতিল থাকবে না। তাইলে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের যে আকাঙ্ক্ষা, এটা যদি আপনি আজকে একটা অধ্যাদেশ দিয়া আপনি ধরেন জারি করেন, 2 দিন পরে এটা থাকবে না। এবং
অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে আপনি পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা, যেটা জনগণ যেটা প্রয়োগ করে, সেটাকে আপনি আন্ডারমাইন করছেন। অধ্যাদেশ জারি কে করবে? অধ্যাদেশ জারি সাধারণত করে রাষ্ট্রপতি, পার্লামেন্ট না থাকলে। তো এখন তো একটা সরকার আছে, সরকার তো যে সংস্কারগুলো দরকার সেই সরকার, মানে সংবিধানের সংস্কারগুলো বাদে এই সরকার তো এগুলো করতে পারে। সেখানে অধ্যাদেশ, আইনি কাঠামো এগুলো দরকার কেন? এগুলো দরকার নাই, কারণ এটা খণ্ডকালীন কোনো ব্যাপার না। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্রের একটা পার্মানেন্ট পরিবর্তন চাই, গুণগত পরিবর্তন চাই, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন চাই। সেটা একটা ক্ষণস্থায়ী টেম্পোরাল অধ্যাদেশের মধ্যে দিয়ে করার কোনো যৌক্তিকতা নাই। তাহলে এর পাকে বাকি থাকতেছে আইনি ভিত্তি। এই সরকার যদি বৈধ হয়, এই সরকারের গঠিত কমিশন যদি বৈধ হয়, তাহলে জুলাই সনদের আবার আলাদা আইনি ভিত্তি লাগে কেন? তার মানে আপনি গণ অভ্যুত্থান আন্ডারমাইন করছেন। তাহলে দুইটাই গাঁজাখুরি চিন্তা, গাঁজাখুরি যুক্তি। কাজ হইলো যেটা, ধরেন আপনি জুলাই সনদের আইনি ভিত্তি ধরে নিলাম তর্কের খাতিরে, এটা কে দিবে? বা একটা অধ্যাদেশ, হ্যাঁ, এটা কে জারি করবে? ধরেন আপনি এখন অধ্যাদেশ একটা জারি করলেন, এটা তো পার্লামেন্টকে অ্যাকনলেজ করতে হবে, পার্লামেন্টকে অ্যাপ্রুভ করতে হবে নেক্সট পার্লামেন্টকে। অধ্যাদেশটা তো কখনোই পার্লামেন্টের যে এখতিয়ার, পার্লামেন্টের যে ক্ষমতা, তার চেয়ে সুপ্রিম না। কারণ আপনি যদি একটা অধ্যাদেশ জারি করেন আজকে একটা বিশেষ পরিস্থিতিতে, সেটা সরকার করুক বা রাষ্ট্রপতি করুক বা যেভাবেই করুক, সেটা তো নেক্সট পার্লামেন্ট এটাকে পাস করবে না, এন্ডোর্স করবে না, অনুমোদন দিবে না। তো পার্লামেন্টের অনুমোদন না দিলে, এই অনুমোদন না হলে, তাহলে আপনার এই সনদের আপনার কার্যকারিতা বা ভিত্তি কিভাবে তৈরি হবে? অধ্যাদেশের ভিত্তি কিভাবে তৈরি হবে? পার্লামেন্টকেই তো এটা করতে হবে, এক নাম্বার। আরেকটা ইস্যু হইলো, আপনি যে গণভোটের কথা বলছেন, গণভোট আগে না পার্লামেন্ট নির্বাচন আগে? গণভোটের সিদ্ধান্ত কিভাবে হয়, মানে লিগালি কিভাবে হয়? লিগেল সিস্টেমের তো এটা বাংলাদেশে তো এই পরিস্থিতি ইউনিক, পৃথিবীর আর কোথাও হয় নাই এই সমস্যা। গণ অভ্যুত্থান আর জীবনে কেউ করেনি তা তো না। এই সমস্যা সারা পৃথিবীতে বহু দেশে, বহু কালে, বহুভাবে এটা আপনার হয়েছে, এটার উদাহরণ আছে এবং এটা সুন্দর সুন্দর সমাধানও আছে। সেগুলো থেকে আপনি শিক্ষা নিতে পারেন। গণভোটের ব্যাপারটা হলো, গণভোট ধরেন জুলাই সনদের বিষয়ে গণভোট আপনি কেন করবেন? এটা কারণ হলো জুলাই সনদের সংস্কার যে কটাই হোক, আরো সংস্কার দরকার। ধরেন এই 84টা সংস্কারের বিষয়ে নোট অফ ডিসেন্টও তো সম্মতির কারণে ডিসেন্ট, কিন্তু হয়তো ডিসেন্টটা কেন দিচ্ছে সে বলতে মনে করতেছে যে এটা এই প্রক্রিয়ায় হইতে হবে। আপনি গুলিস্তান যাবেন, আপনি এদিক দিয়েও যেতে পারেন, আমি ওদিক দিয়েও যেতে পারি, কিন্তু যাওয়ার ব্যাপারে কারো তো কোনো দ্বিমত নাই, মানে সংস্কারের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। তাহলে যেই বিষয়ে অলরেডি সবাই একমত, আওয়ামী লীগ ছাড়া, সেই বিষয়ে গণভোট আপনি কেন দিবেন? কেন আপনি গণভোট দিবেন? এটা বিষয়ে যদি দ্বিমত থাকতো তাইলে আপনি দিতে পারেন। তারপরেও যদি গণভোট দেন, তাহলে সেটা কিভাবে দেয়? এইবার সংস্কার প্রস্তাবনাগুলো পার্লামেন্টে গৃহীত যখন হবে, পার্লামেন্টে গৃহীত হওয়ার পরে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে না, এইটার বিষয়ে জনমতকে আরো সংহত করার জন্য, জনগণকে আরো একটু বেশি এঙ্গেজ করার জন্য আমি একটা গণভোটে যাব, সেটা তো যাবে থ্রু দ্য পার্লামেন্ট হয়ে। গণভোট তো বিশেষ অধ্যাদেশে হইতে পারে না, গণভোট তো কোনো নির্বাহী আদেশে হইতে পারে না। গণভোটটাও যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আনতে চান, গণভোটটাকে যদি আপনি বৈধতা দিতে চান, যেহেতু এখানে 1.5 বছর, মানে প্রায় 1 বছরের বেশি একটা সরকার পরিচালিত হয়ে আসে, যদি সরকার না থাকতো, মানে জিয়া রহমানের সময় জাস্ট আপনি একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্যে যে ক্ষমতা নিয়েছেন, খুব দ্রুত লেজিটিমেসির জন্য হ্যাঁ না ভোট দেওয়া দরকার ছিল। সেই সরকারের একটা লেজিটিমেসি, সেটা কত দিনের মধ্যে দিয়েছে? সেটা কি 1 বছর শাসন করে তারপরে দিছিল? না, দ্রুত ইমিডিয়েট দিয়ে দেয়। তো আপনি 1 বছর, আপনি তার 1 বছরের মধ্যে আপনি দেশ চালাইছেন, অনেক আইন কানুন হয়েছে, বিচার টাচার হয়েছে, এগুলো বৈধতা কে দিবে? পার্লামেন্টকে দিতে হবে। তার মানে আপনি পার্লামেন্টের ক্ষমতার কথা যখন আমরা বলি, আমরা আসলে বেসিক্যালি গণক্ষমতার কথা বলি। পার্লামেন্টকে এখানে আপনার বলছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা দেওয়ার কথা। পার্লামেন্টের অলরেডি পার্লামেন্টের গাঠনিক ক্ষমতা গিভেন, এটা দেওয়াই থাকে, এটা নতুন করে আপনার দেওয়ার কিছু নাই। মানে আপনি জুলাই সনদের, মানে যেই জায়গায় মানে কুতর্কগুলো হচ্ছে, জুলাই সনদকে আইনি ভিত্তি বা একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার মধ্যে দিয়ে পার্লামেন্টকে নতুন করে গাঠনিক ক্ষমতা দেওয়ার, আইনি সুরক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে। পার্লামেন্টকে গাঠনিক ক্ষমতা দেওয়ার যে কথাটা বলা হয়, এটা অধ্যাদেশ দিয়ে দেওয়ার মতো, কারণ অধ্যাদেশ নিজে একটা খণ্ডকালীন জিনিস, একটা টেম্পোরাল জিনিস। বরং পার্লামেন্ট যখন সভারেন্ট হবে, পার্লামেন্ট যখন স্টেবল হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, পার্লামেন্ট আপনার এই অধ্যাদেশ, পার্লামেন্ট অধ্যাদেশ জারি করতে পারে, পার্লামেন্ট এটাকে বৈধতা দিতে পারে, পার্লামেন্ট আপনার এই যেটা বললাম যে গণভোটের আয়োজনটা করতে পারে। গণভোটের কথা পার্লামেন্ট যেটা করবে, জুলাই সনদ যেটা সম্মিলিতভাবে ঐক্য হয়েছে, এটা পার্লামেন্ট গ্রহণ করবে,
গ্রহণ করার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে পার্লামেন্ট গণভোটের জন্য পাঠাইতে পারে। দ্যাটস দ্য প্রসিডিওর। কিন্তু এখানে যারা নন পলিটিক্যাল এবং পলিটিক্যালি যারা গণতন্ত্রকে আন্ডারমাইন করে, মানে পার্লামেন্ট জনগণের প্রত্যক্ষ ভোটের ক্ষমতার ব্যাপারটা যারা বোঝে না, তারা মনে করতেছে জুলাই অধ্যাদেশ, এটাকে অধ্যাদেশ দিলে এটা একটা বিশাল আইনি সুরক্ষা হবে, হুইচ ইজ গার্বেজ। কারণ এটা অলরেডি অধ্যাদেশ মানি হলো একটা টেম্পোরাল ব্যাপার। আরেকটা পয়েন্ট হইলো তারা মনে করতেছে গণভোট আগে হইতে হবে, যেটা অ্যাবসলিউটলি সুইসাইডাল। আপনার ডেমোক্রেসিতে একটা পদ্ধতি আছে, গণভোট আগে আপনি নিতে পারেন না, কারণ অলরেডি জামাত তো অলরেডি আপনার দাবি তুলে, জামাত তো গণতান্ত্রিক সংগঠন না, যারা ফেলছে যে আগেই গণভোট দরকার। নো, যারা ফ্যাসিস্ট, আল্ট্রা ফ্যাসিস্ট বা একটা ইডিওলজিক্যাল ওয়ান ডাইমেনশনাল পার্টি, তারা এই ধরনের চিন্তা মাথার মধ্যে আসবে ইন দ্য নেম অফ লিগ্যালিটি। ডেমোক্রেটিক, আপনি যদি ডেমোক্রেসি মিন করে থাকেন, ডেমোক্রেসি, আমি জামাতের প্রতি আমার খুব বিদ্বেষ, অপছন্দ করি এই কারণে না, আমি বলছি আপনি ডেমোক্রেটিক প্রিন্সিপাল যদি মিন করেন, তাহলে এই ধরনের গাঁজাখুরি চিন্তা আপনার মাথায় আসবে না, যেটা গণতন্ত্রকে একটা সুইসাইডাল জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি। গণভোট কখনো এই যে সমস্ত বিষয়ে ঐক্যমত আছে অলরেডি, সবাই চায় সংস্কারটা, আওয়ামী লীগ ছাড়া, সেটা আমি বলতেছি, সেখানে গণভোট দেওয়া মানে হলো আপনি ডেমোক্রেটিক পদ্ধতিকে বাইপাস করে এটাকে একটা আমি কি বলবো, যে আপনার নতুন শুরু বা আপনি নতুন ভিত্তি দেওয়ার যে আপনার জগা খিচুড়ি বানাইতে চান, কেওয়াজের একটা সেন্টার বানাইতে চান, এটা কোনো সমাধান না। সমাধানের পথ হইলো আপনি গণভোটের দিকে যাবেন, কিন্তু গণভোটের দিকে যাবেন আপনি কিভাবে? থ্রু দ্য পার্লামেন্ট হয়ে যাবেন। পার্লামেন্টের আগে গণভোট আপনি এই প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে দেওয়াটা আত্মঘাতী শুধু না, এটা গাঁজাখুরি। কেন? কারণ অলরেডি তো এখানে ঐক্যমত আছে। পার্লামেন্টের পরে আপনি গণভোটে যাবেন কেন? এটা পিপলকে মোর এঙ্গেজ করার জন্য, না গেলেও সমস্যা নেই। পার্লামেন্ট যদি অ্যাকসেপ্ট করে এটা ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করে দেয় দ্রুত, এবং জনগণ যদি যে প্রশ্নটা আপনি করলেন, জনগণ যদি ফসল পাওয়া শুরু করে, যেমন ধরেন আমি মনে করি এই সরকার যে 1 বছরের বেশি সময় ক্ষমতায় থাকলো, সাংবিধানিক গুরুতর বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের সংস্কার করে ফেলা দরকার ছিল। করলে জনগণ সংস্কারের ফলাফলগুলো আজকে হাতে নাতে পাইতো। আজকে সংস্কারের এই প্রত্যেকটা আলাপ বোরিং, প্রত্যেকটা আলাপ জনগণ বিরক্ত হয়। কারণ আপনি জননিরাপত্তা দেখেন, আজকে আপনি স্বাস্থ্য খাত দেখেন, প্রত্যেকটা খাত দেখেন, সেখানে জনগণ কি পাচ্ছে? বড় বড় কথা ছাড়া। আপনার এসি রুমে বসে হাতিগুড়া মারেন। হ্যাঁ, আপনি জনগণকে আন্ডারমাইন করেন। ফলে গণতান্ত্রিক ভাবে জনগণকে এঙ্গেজ করা, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা ন্যূনতম যে সুযোগ, যে ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করা এবং প্রতিনিধি অ্যাকাউন্টেবল থাকা, জবাবদিহিতার আওতায় থাকা, সেই সুযোগটার মধ্য দিয়ে আইসা আপনি যদি সংস্কারগুলো করেন, জনগণ এমনিতে এঙ্গেজ হবে, সেটা মিন করবে জনগণ। এর বাইরে আপনি যদি ধরে নেন আপনি জনগণের স্বার্থটা আপনি জনগণের চেয়ে ভালো বুঝেন, হাসিনা যেমন ধরে নিচ্ছিল যে বার্গার খাওয়াবে কাঁঠালের এবং ডিম কিভাবে ফ্রিজে রাখবে, হ্যাঁ, জনগণের ভালোটা আপনি কোনোদিনও জনগণের চেয়ে ভালো বুঝেন না। জনগণের ভালোটা জনগণ নিজের ভালোটা নিজে বুঝে, এবং নিজের ভালোটা নিজে বুঝে এইটা যে মিন করে না, সে ডেমোক্রেসি মিন করে না। ফলে আপনি যখন আগেই গণভোট চান, আপনি জনগণকে যাচাই করার সুযোগ দিতে চান না। পার্লামেন্টের যে এখতিয়ার, পার্লামেন্টের যে সভারেন পাওয়ার, মানে পিপলস পাওয়ার, এটাকে আন্ডারমাইন করে আপনার যে ইডিওসেন্ট্রিক ওয়ান ডাইমেনশনাল যে মানসিকতা, এককেন্দ্রিক যে চিন্তা ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, এটা যে একটা আল্ট্রা ফ্যাসিজম, তার প্রমাণ হলো জামাতের এই সমস্ত আর্গুমেন্ট বা অন্যান্য দলগুলো যারা এই খপ্পরে পড়ছে। আপনি ডেমোক্রেটিক প্রিন্সিপালে কখনোই যেই বিষয়ে সবাই ঐক্যমত আছে অলরেডি, সেই বিষয়ে আগে গণভোট চাইতে পারেন না। আপনি গণতন্ত্র মিন করেন না। ভেরি সিম্পল। এখানে এই চালাকি করার কোনো, এই চালাকির উদ্দেশ্যটা কি মনে হয় আপনার? চালাকির উদ্দেশ্য ক্ষমতা কুক্ষিগত করা, জুলাই আপার হ্যান্ড নেওয়া, জুলাইয়ের ব্যাপারে, জুলাইয়ের বাণিজ্যটাকে নিজে, আওয়ামী লীগের স্বভাব এটা। 71-এ হেমা মালিনী গান শুনছে, এবারে বৈশা, এবারে এসে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এইবার তারা জুলাই পুঁজি শুরু করছে, জুলাই বাণিজ্য শুরু করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা জনগণের অলরেডি ইজ দেয়ার, গণঅভ্যুত্থান দেয়ার। আপনার তো তেনা বেসানোর দরকার নেই আলাদা করে। আপনি গণতন্ত্র বুঝেন, আপনি গণতন্ত্র মিন করেন, আপনি একটা ইডিওসেন্ট্রিক ক্যাডার ভিত্তিক সংগঠন। 5 তারিখের পরে আপনার সবচেয়ে বেশি গণতান্ত্রিক রূপান্তর দরকার, পলিটিক্স চেঞ্জ করা দরকার, যেটা শিবির নানা জায়গায় করার চেষ্টা করছে, করে ফলাফল ভালো পাচ্ছে। আপনি তো 5 তারিখের পরে সবচেয়ে বেশি রিস্কে আছেন আপনি, কারণ আপনি আওয়ামী লীগের মতো একটা মানে আয়রন জ্যাকেট, আপনার একটা একটা মতাদর্শী ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, যেটার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। বলে আপনি রিস্কে আছেন, আপনি জুলাইয়ের আপনি ঠিকাদারি করেন, তাই না? আচ্ছা, একটু অন্য এই প্রসঙ্গের ভিতরেই আছে, যেটা আপনার আরো সংস্কার করা হয়েছে বা সংশোধনী আনা হয়েছে। আপনি দেখেছেন যেটা 5 নম্বর দফায় সংশোধনী আনা হয়েছে, যেটা হচ্ছে
দায় মুক্তির ব্যাপারটা, দায় মুক্তিটা কেন এমনভাবে এড়িয়ে গেল? আমার এটাই প্রশ্ন আপনার কাছে, যে তাদের দায় মুক্তির বিষয়টা হচ্ছে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এখানে আন্দোলন সংগ্রামের সময় পুলিশ তাদের উপরে হামলা করেছে, কখনো কখনো আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের উপরে হামলা করেছে, বেশিরভাগ মারা গেছেই তো হচ্ছে জুলাই আন্দোলন করতে গিয়ে। এখন পরবর্তীতে কোনো সময় যদি আবার এই বিষয়গুলো আসে, মামলা মোকদ্দমা আসে, এইটা নিয়েই তো তাদের দায় মুক্তির দাবিটা ছিল, এটা কিভাবে কেন এড়িয়ে যাওয়া হলো? এটা তো পরবর্তীতে সংশোধনীতে আমি আপনাকে এখানে দায় মুক্তির ব্যাপারটা, গণ অভ্যুত্থান ইজ দেয়ার, গণ অভ্যুত্থান ইটসেলফ, হ্যাঁ, এটা সমস্ত আইনের ঊর্ধ্বে, বরং এটা সমস্ত সোর্স অফ ল হবে। সেখানে গণ অভ্যুত্থান করাটা একটা অপরাধের পর্যায়ে পড়ছে, এটা ভবিষ্যতে হ্যাঁ কেউ এটা ক্লেম করার কোনো সুযোগ নেই। কারণ হলো গণ অভ্যুত্থান করার মধ্যে এখানে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে অলরেডি। এখন এই সেকেন্ড রিপাবলিকে আপনি কিভাবে কন্টেইন করবেন, কিভাবে ধরে রাখবেন, সেটার চ্যালেঞ্জ। সো এখানে দায় মুক্তির ইস্যু না, কারণ হলো আপনার বাংলাদেশ রাষ্ট্রের, আমি বলছি পুরো এই সংবিধানটা একটা মুজিববাদী ফ্যাসিবাদী সংবিধান, এই সংবিধানের কাঠামো পরিবর্তন করতে হবে আমাদের, এই বিষয়ে কোনো দ্বিমত নাই, এবং রাষ্ট্রের পুরো পুনর্গঠন লাগবে। ফলে সেখানে সব এই জিনিসগুলো যেখানে আলোচনা, যেগুলো আপনার এগুলো ম্যান্ডেটরি, সেখানে জুলাই গণ অভ্যুত্থানে এইটা আপনার কি বলবো, যে এটাকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নটা তো আপনার খুবই দুঃখজনক, এটা তো দরকার নেই। দায় মুক্তি কেন হবে? তাহলে আবার কেন এটাকে সংশোধনী হিসেবে আনা হলো? এটা যারা মানে এটা যারা মনে করতেছে ইন ফিউচার, এখানে যেহেতু আপনার পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র এবং ইস্টাবলিশমেন্ট মিলায়া ইন ফিউচার যদি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ টাইপের কোনো একটা শক্তি ক্ষমতায় আসে, তখন যাতে এদেরকে তারা আপনার করতে না পারে, মানে দোষী সাব্যস্ত না করতে পারে, লিগেলি তাদের মতো করে আবার লিগেলি কোনো অ্যাকশন নিতে পারে না পারে, এই জন্য একটা তারা সুরক্ষার জন্য এটা করছে। কিন্তু আমি মনে করি এটার কোনো দরকার নাই। কারণ হইলো শত্রু যদি প্রতিশোধ নিতে চায়, পরাজিত শত্রু, সে তো লিগ্যালি নিবে না। না, তাহলে তো এই যে সনদ, তারপরে ঘোষণা, জুলাই ঘোষণা, সবই তো একই জায়গায় চলে আসে, সবই তো অবৈধ করে দেয়, সবকিছুর তো দায় মুক্তির ব্যাপার। মানে ক্ষমতা এবং শক্তি দুইটা যদি একত্রিত হয়ে যায়, তখন তো আপনার এই কোনোটাই কাজে লাগবে না। এটা তো আমরা আগেও দেখেছি। তো সেই জন্য ক্ষমতাকে অলওয়েজ লেজিট হতে, আমাদের এখানে এমন একটা পদ্ধতিতে ক্ষমতা কখনোই যেন জনগণের উইলের বাইরে গিয়ে ফাংশন করতে না পারে, অথবা জনগণের উইলের ভিতর থেকে যেন সবসময় ক্ষমতা উচ্চারিত হয়, এরকম একটা কাঠামো আমাদের নির্মাণ করতে হবে। এই জন্যই একটা নাগরিক ভিত্তিক রাজনীতি আমাদের লাগবে। কোনো ইডিওসেন্ট্রিক, কোনো মতাদর্শ ভিত্তিক শক্তির হাতে আমরা রাষ্ট্রকে ছেড়ে দিতে পারি না। আমরা রাষ্ট্রকে ছেড়ে দিব একটা মূল্যবোধ ভিত্তিক সংগঠনের হাতে, যেখানে ভ্যালু প্লুরালিটি থাকবে, সমস্ত মতাদর্শের মানুষের সুরক্ষা থাকবে, অধিকার থাকবে। এক মতাদর্শ ভিত্তিক সংগঠন এই জন্য ফ্যাসিস্ট হয়ে ওঠে। হাসিনা কিন্তু কোনোদিনও বলে না আমি ফ্যাসিস্ট, সারাদিন গণতন্ত্রের কথা বললেই কিন্তু সে ফ্যাসিস্ট হয়ে উঠছিল। এই জন্য মতাদর্শিক রাষ্ট্র বা সমাজ ডেঞ্জারাস, এটা অন্য মতাদর্শকে হত্যাযোগ্য করে তোলে। যে কারণে আমি বললাম যে মতাদর্শ ভিত্তিক, ক্যাডার ভিত্তিক যে রাজনীতি যারা করে, যেমন জামাতে ইসলাম যেটা এখন করতেছে, তাকে গণতান্ত্রিক রূপান্তর সে যদি না করাতে পারে, সে হারাই যাবে। 5 তারিখের পরে বাংলাদেশে আনফিট হয়ে যাবে। এই জন্য তাকে সকালে বলতে হয় যে শরিয়া আইনের কথা, বিকালে বলতে হয় যে আপনার আমরা ইলেকট্রাল পলিসির নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক শক্তির দল, এগুলি বলতে হবে। ফলে এই স্বচ্ছতা, এই ট্রান্সপারেন্সি যদি আপনি আনতে না পারেন, তাহলে আপনি আগামী দিনে এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের যে প্রকল্প এখানে জেনজি জেনারেশন শুরু করতেছে, সেখানে আপনি ফিট হবেন, আনফিট হয়ে যাবেন। এবং বিএনপির দিক থেকেও কি, বিএনপিকেও এই বিএনপি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, কিন্তু তাকে এই রাজনীতিটা ক্যারি করার জন্য এই মূল্যবোধ সম্পন্ন মানুষগুলোকে নেতৃত্বে আনতে হবে। এই চোর বাটপার এগুলো দেওয়া হবে না, এগুলো দেওয়া হবে না। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে একটা মতাদর্শের ভিত্তিতে একটা ফ্যাসিজম বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় আসছে, কিন্তু ইদানিং আবার কিছু কিছু বক্তব্য নিয়ে একে অপরের বিরুদ্ধে এটা নতুন কিছু না, এটা পুরানা মডেল। দেখবেন মানে এটা ফ্যাসিজম, সমাজে ফ্যাসিজমটা তো হঠাৎ করে আসে না, এটার একটা সাংস্কৃতিক কাঠামো থাকে, লম্বা সময় ধরে এটা সমাজে নার্সিং হয়। ফলে আমাদের সমাজে এই জন্য বলি যে আমরা এখন লেট ফ্যাসিজমের মধ্যে আছি, আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। যেমন এখনো বটর বাহিনী আছে, আপনি ধরেন একটা সমালোচনা করেন জামাতের, গালি দিয়ে তখন ভৈরা ফেলবে আপনাকে। তো এবং সবসময় তাদের প্রশংসা করতে হবে, তো তারা সবকিছুতে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, এরকম আছে না? তো সেটা ধরেন আওয়ামী লীগের যা যা লক্ষণ কাঠামো, এগুলো বিভিন্ন রাজনৈতিক দল তারা এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে। তারা মনে করছে এগুলোর মধ্যে দিয়ে ক্ষমতা প্রোটেক্ট করা হয়, কিন্তু সেই ক্ষমতা কাঠামোটা যে জনবিরোধী ফ্যাসিবাদী, সেটা তারা ভুলে যাচ্ছে।
যদিও তারা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিক একসাথে ছিল। সো আপনি যেটা বললেন যে হ্যাঁ, এখন এটা প্রবলেমটা যেটা হচ্ছে যে এই যে সমাজের ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে, এইটাকে বজায় রেখে কেউ কেউ ক্ষমতা দখলের চেষ্টা করতেছে। এটা করতে গিয়ে এখানে এক দল আর এক দলের বিরুদ্ধে যেখানে প্রতিযোগিতা করার কথা সেখানে প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে। প্রতিহিংসায় লিপ্ত হতে গিয়ে তারা যেটা করছে, তারা সত্যও বলতেছে না, মিথ্যাও বলতেছে না, এক ধরনের পলিটিক্যাল ট্রুথ তৈরি করতে। যেমন ধরেন বিভিন্ন সময় বিভিন্ন নেতার বক্তব্য দেখবেন, ধরেন এই যে সালাউদ্দিন সাহেবের বক্তব্য নিয়ে যেটা হচ্ছে, উনি পরে ক্লিয়ার করলেন, আমি ভিডিওটা নিজে শুনলাম, ওনার বক্তব্যের মিনিংটা বরং জুলাই আন্দোলনকে রেস্কিউ করার জন্য বলছে, জুলাই আন্দোলনের প্রাইডকে রক্ষা করার জন্য বলছে, কিন্তু ন্যারেটিভ ওনার বিরুদ্ধে প্রচার করা হলো কি যে জুলাই যোদ্ধাদেরকে উনি বলেছেন দোষর, ওনাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এটা জামাতও বলতেছে, এনসিপিও বলতেছে। তো এখন এই যে আপনার ন্যারেটিভ পলিটিক্স করে, এটার বিরুদ্ধে তো বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, 54 বছরের আসিরা ন্যারেটিভ পরাজিত হয়েছে। এই যে কাটছাট করা, মুক্তিযুদ্ধ এটা জনযুদ্ধ, এটা আওয়ামী যুদ্ধ ছিল না, সেটা সে আওয়ামী যুদ্ধে বানাইছে। একইভাবে জুলাই গণ অভ্যুত্থান এটা ন্যাশনাল ফেনোমেনা, সর্বদলীয় নির্দলীয় গণ অভ্যুত্থান। এটা মাস্টারমাইন্ড শহীদরা, অবদান শুধু শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্ব। বারবার বলছি আমরা এই কথা। সেখানে আপনি কথায় কথায় জুলাইরে যখন ব্ল্যাকমেল আকারে হাজির করবেন, হ্যাঁ, অন্যকে অন্যায়ভাবে জুলাইয়ের গাদ্দার হিসেবে প্রমাণ করার চেষ্টা করবেন, তখন আপনি কিন্তু জুলাই ব্যবসায়ী আকারে হাজির হবেন, যেটা আওয়ামী লীগ হাজির হয়েছিল মুক্তিযুদ্ধ ব্যবসায়ী হিসেবে। এর মধ্যে দিয়ে জুলাইয়ের ব্যাপারে মানুষের যে ইমোশন, হ্যাঁ, মানুষের যে আপনার ধরেন যে এটার যে ঐতিহাসিক তাৎপর্য, এটা খর্ব হইতে থাকবে, এটা ক্ষতিগ্রস্ত হইতে থাকবে। এবং আপনি নিজে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী শক্তি হয়ে যখন এই জিনিসটা করবেন, জুলাই আন্দোলন আপনার হাত ধরে পরাজিত হইতে থাকবে। এটা হলো সবচেয়ে স্যাড জিনিস। এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা এমন ভাবে পরাজিত হয়েছে যে দেখেন, তুমি কে আমি কে, রাজাকার বলে রাস্তায় নামতে হয়েছে আমাদের। একইভাবে আপনি জুলাইকে নিয়ে যখন লেবুর মধ্যে চিপবেন, কসলাবেন এবং এটা দিয়ে অন্যকে ব্ল্যাকমেল করবেন অন্যায়ভাবে, তখন আপনার পরিণতি একই রকম হবে। শেষ করব, 1 মিনিটেই আপনি শেষ করবেন এই কথাটা। সেটা হচ্ছে এই যে কয়েকটা দুর্ঘটনার কথা বলা হলো, এটা দুর্ঘটনা নাকি নাশকতা? না দেখেন, নির্বাচন যত এটা প্রিডিক্ট করাই ছিল, লোকজন এটা জানতোই অলমোস্ট। নির্বাচন যত ঘনায় আসবে এবং একটা আওয়ামী বিহীন নির্বাচন মানেই হলো রিকনসিলিয়েশন হওয়া, সমাজকে ডেমোক্রেটিক পদ্ধতিতে আগায় যাওয়া। তো যেহেতু রিকনসিলিয়েশন হইল না, এই জন্য আওয়ামী বিহীন একটা নির্বাচনটাই রিকনসিলিয়েশন হিসেবে কাজ করবে, মানে কথাটা হলো এটা। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ইস্টাবলিশমেন্ট এবং পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র, তারা মিলে যে কোনোভাবেই হ্যাঁ এটা অস্থির করার চেষ্টা করবে, এটা প্রিডিক্ট আগেই জানা ছিল, আগেই ধারণা করা হচ্ছিল যে ইলেকশনের আগে এই ধরনের ইনসিডেন্ট বাড়বে। সেক্ষেত্রে কথা থাকে যে তাহলে সরকারের তো এটা সরকারের তো বোঝা উচিত ছিল, সরকারও তো জানতো, সরকারও তো বলতো, তো নির্বাচনটা আপনি এত দেরি করে করলেন কেন? এবং নির্বাচনকে থামানোর জন্য বা বিলম্বিত করার জন্য যারা নানা রকম পিয়ার মিয়ার গিয়ার এই সমস্ত দাবি দাওয়া তুলছে, এই নাশকতার দায়গুলো তাদের নিতে হবে, এই অস্থিরতার দায় তাদের নিতে হবে, এই বাণিজ্যিক ক্ষতির দায় তাদের নিতে হবে। নির্বাচন আরো অনেক আগে হওয়া দরকার ছিল, কারণ আপনার আওয়ামী লীগের মধ্যে দিয়ে সুসংগঠিত হচ্ছে, অন্য দেশে তারা অফিস খুলে বসতেছে, এখানে তারা বিভিন্ন গুপ্ত গ্রুপের মাধ্যমে দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা। ফলে আওয়ামী লীগ মানে হলো একটা ভায়োলেন্ট ফেনোমেনা। এগুলি করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ব্যাপারে এখানে আওয়ামী লীগের সমর্থক যারা এখনো পুরাপুরি ইমান হারায় সারে নাই, তারাও আশা করি ইমান হারানো শুরু করবে। এবং এটা যে একটা গণবিরোধী, রাষ্ট্রবিরোধী, বাংলাদেশ বিরোধী শক্তি, সেটা আবারও প্রতি পদে পদে আওয়ামী লীগ প্রমাণ দিয়ে যাচ্ছে। এবং এই আপনার ঘটনাগুলো তাই মনে করে। এখন এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমি যে ধরেন যুক্তি প্রমাণ হওয়ার আগেই সল্লি আওয়ামী লীগের ব্যাপারে অভিযোগ করতেছি, বা এগুলো আদৌ দুর্ঘটনা নাকি নাশকতা, সেগুলো নির্ধারিত হওয়ার আগে আমি যে বলে দিচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা, আমি বলি যে ঠিক হচ্ছে। এটা একটা সূত্র আছে। সূত্রটা হইল, যখন এই ধরনের ঘটনা ঘটে, নাশকতা, অরাজকতা, এবং এইটার যখন কোনো আপনার অনুঘটককে, মানে কে ঘটায় সেটা খুঁজে পাওয়া যায় না, তখনও এটা কে ঘটায় সেটা খুঁজে পাওয়ার একটা পদ্ধতি আছে। সে পদ্ধতি হলো বেনিফিশিয়ারি কে। এই মুহূর্তে চারদিকে অস্থিরতা, আগুন, আপনার অরাজকতা, এটার বেনিফিশিয়ারি বাংলাদেশের জনগণ না, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি না, শুধুমাত্র আওয়ামী লীগ। সো এটা মাহমুদ মামদানি, বিখ্যাত ফিলোসফ, মানে অ্যানথ্রোপোলজিস্ট থিঙ্কার, জোহরান মামদানির বাবা, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক, তার একটা ইন্টারভিউতে আমি এই জিনিসটা পাইছিলাম যে যখন এই ধরনের স্যাবোটেজের ঘটনাগুলো ঘটানো হবে, যখন এই ধরনের পরিকল্পিতভাবে গুপ্ত হামলা, হ্যাঁ, বা অরাজকতার ঘটনাগুলো ঘটানো হবে, তখন এটার পেছনের মাস্টার মাইন্ডকে বা এটা কারা ঘটাচ্ছে, হ্যাঁ, যারা আন্ডারলাইনে থেকে বা আন্ডার কাভার থেকে ঘটনাগুলো ঘটাবে, খুঁজে পাওয়ার পদ্ধতি হলো বেনিফিশিয়ারি কারা, বেনিফিশিয়ারি যারা, তারা এটা ঘটাচ্ছে। সেদিক থেকে আমি কনফিডেন্টলি যে এটা আওয়ামী লীগ ঘটাচ্ছে,
আওয়ামী লীগ হয়তো নিজের হাত দিয়ে ঘটাচ্ছে না, তার অজুহাত দিয়ে ঘটাচ্ছে, অন্য হ্যান্ডস দিয়ে ঘটাচ্ছে। হ্যাঁ, কারণ এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অনেক ধরনের লোকজন বা প্রতিষ্ঠান বা পাওয়া যায়, এবং তাদের হাতে যেহেতু হিউজ পরিমাণ টাকা আছে, অরাজকতা করা তাদের জন্য খুব সহজ, এবং তারা এটা করবে। এটা অভ্যুত্থানের পরপরই লোকজন বলছে, ছিল, এখন সেগুলো সিমটম। কারণ একসাথে 10-15 জায়গায় আগুন কেন লাগবে? দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু অনিয়ম অব্যবস্থাপনার একটা স্বর্গরাজ্য বাংলাদেশ, এগুলো ঘটে, কিন্তু এইভাবে ক্রনিক ভাবে যখন ঘটে তখন এটার বেনিফিশিয়ারি যারা, তারাই এটার পিছনে আছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। ধন্যবাদ রনি, ধন্যবাদ দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের অতিথির মুখ থেকে বিস্তারিত। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।